গাজায় আগ্রাসনে যখন নজর বিশ্বের, তখন পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়ানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। নতুন করে 5 অবৈধ বসতিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা। আরও তীব্র হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর ব্যাপক হামলা, তুরস্কে কিয়েভের পাল্টা অভিযান। ট্রাম্পের সাথে বিতর্কে হারার পর বাইডেনের বিকল্পের দাবি জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টিতে। নির্বাচন করার সিদ্ধান্তে অনড় বর্তমান প্রেসিডেন্ট। গাজা উপত্যকার সুজাইয়া এলাকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী এবং ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। দুপক্ষের তীব্র লড়াইয়ে এলাকাটিতে আটকা পড়েছেন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি। সংকট দেখা দিয়েছে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গত একদিনে তাদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধার। স্থল অভিযানের পাশাপাশি সুজাইয়াতে বিমান হামলাও চালিয়েছে ইসরায়েল। এছাড়া সেন্ট্রাল গাজা এবং রাফার দক্ষিণাঞ্চলেও চলছে আগ্রাসন। বৃহস্পতিবার সুজাইয়া এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার বেশ কয়েকজন ইসরায়েল সেনার মৃত্যুও হয়েছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনায় নতুন করে কোনো অগ্রগতি হয়নি, এমন তথ্য জানিয়েছে, হতাশাও প্রকাশ করেছে হামাসের নেতা ওসামা হামদান। শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্বের তীব্র নিন্দা জানান। বলেন, তেল আবিবের প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে মার্কিন প্রতিনিধিরা। চুক্তির বিষয়ে এখনও ইতিবাচক ফিলিস্তিনি সংগঠনটি করেন এমনও দাবি। গাজায় প্রায় 9 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে বন্ধ এবং হামাসের কাছে জিম্মির মুক্তির জন্য যুক্তরাষ্ট্র এবং আরব মধ্যস্থতাকারীদের তৎপরতা ব্যর্থ হয়েছে বারবারই। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শর্ত, স্থায়ীভাবে শেষ হতে হবে যুদ্ধ, আর গাজা থেকে প্রত্যাহার করতে হবে সব ইসরায়েলি সেনাকে। তবে অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তি চায় তেল আবিব। ইসরায়েলের প্রস্তাব কোনো শর্ত ছাড়া মানতে হামাসকে চাপ দিতে চায় মার্কিন প্রশাসন। এটাই তাদের কুৎসিত চেহারার নমুনা। হামাস চুক্তির বিষয়ে ইতিবাচক, যাতে স্থায়ীভাবে হামলা বন্ধ হয় আর গাজা থেকে সেনা প্রত্যাহার করা হয়। বিশ্বের নজর যখন গাজার দিকে, তখন নতুন করে পশ্চিম তীরের এলাকা দখলের পাঁয়তারা করছে ইসরায়েল। অবৈধ 5 বসতিকে বৈধ ঘোষণার পরিকল্পনা করেছে দেশটি। অসলো চুক্তির আওতায় যেসব এলাকায় ফিলিস্তিনি ইসরায়েল দুপক্ষেরই কর্তৃত্ব ছিল, সেসব এলাকায় পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার নীল নকশা করছে তেল আবিব। নেতানিয়াহু প্রশাসনের এমন চতুর সিদ্ধান্তের ব্যাপক নিন্দা জানিয়েছে আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ বিভিন্ন দেশও। 5 দশক ধরেই পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেমে চলছে অবৈধ ইহুদি বসতি স্থাপন। 1967 সালের যুদ্ধে ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা জমিতে এ পর্যন্ত শত শত বসতি তৈরি করেছে ইসরায়েল, যেখানে বসবাস করছে লাখ লাখ ইহুদি। গাজায় যুদ্ধ দুর্ভিক্ষের মধ্যেই পশ্চিম তীরে নতুন করে আরও 5টি অবৈধ বসতিকে বৈধ বলে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এরই মধ্যে সাজানো হয়েছে নীল নকশা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অস্ত্র চুক্তি অনুযায়ী এরিয়া বি চিহ্নিত এলাকার নির্মাণ ও বিভক্তিকরণ ইস্যুতে বেসামরিক ক্ষমতা পুরোপুরিভাবে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। অস্ত্র চুক্তির আওতায় এরিয়া বি ছিল ফিলিস্তিন ও ইসরায়েলের যৌথ নিয়ন্ত্রণে। তবে নেতানিয়াহু প্রশাসনের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট, অঞ্চলটি থেকে ফিলিস্তিনি কর্তৃত্ব সরিয়ে সেটিকে পুরোপুরি নিজেদের দখলে নিতে চাইছে তারা। এমন সিদ্ধান্তের পর আবারও বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। ইসরায়েলের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা, বলছে আরব লীগ। মিশর, সৌদি আরবের মতো মুসলিম দেশের পাশাপাশি কঠোর সমালোচনা করেছে ইউরোপের বিভিন্ন দেশও। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে কর পরিশোধ না করার দায়ে জেরুজালেমের গির্জাগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দখলদার শক্তির এমন আচরণকে অনধিকার চর্চা হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনিরা। অভিযোগ, ফিলিস্তিনি খ্রিস্টানদের ওপর পদ্ধতিগত নিপীড়ন চালাতেই এমন পদক্ষেপ। সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া সহ 5 ইউরোপীয় দেশ। আর তার প্রতিশোধ নিতেই ইসরায়েলের এমন তড়িঘড়ি পদক্ষেপ, বলছেন বিশ্লেষকরা। এর আগে গেল মার্চেও নতুন করে 800 হেক্টর জমি দখলের অনুমোদন দেয় ইসরায়েলের পার্লামেন্ট, ঘোষণা দেয় রাষ্ট্রীয় ভূমি হিসেবে।
গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পরে পর্যন্ত মিশরে আশ্রয় নিয়েছে 1,15,000 ফিলিস্তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আশ্রয় নেওয়া এসব ফিলিস্তিনিরা বেশিরভাগই ইসরায়েলের হামলায় গুরুতরভাবে আহত। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছিল মিশরে। বিদেশি দূতাবাস ছাড়াও মিশরের বিভিন্ন স্থানীয় ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশটিতে আশ্রয় নিয়েছে বহু ফিলিস্তিনি। এসব এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন বাস্তুচ্যুতরা। প্রতিবেদনে আরও বলা হয়, আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিরা দুর্বিষহ দিন পার করছেন মিশরে। তাদের কোনো পরিচয়পত্র না থাকায় অন্যত্র যাওয়ার সুযোগও নেই। গত বছর অক্টোবরে গাজায় শুরু হয় ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা 15 লাখের বেশি। লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েল। চলমান হামলা চালানো হয়েছে ভয়াবহ ভাবেও এবং রাফ তাভলিন এলাকায়। সামাজিক মাধ্যমে এক্সরে পোস্টে দেওয়া হয়েছে এই তথ্য। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে সেটি। তাদের দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোই ছিল হামলার লক্ষ্য। এদিকে লেবাননে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে দেশটি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশটির দক্ষিণাঞ্চল সফরে গিয়ে তিনি বলেন, তার অবস্থান সবসময়ই শান্তির পক্ষে। মিকাতি বলেন, আন্তর্জাতিক আইন মেনে গাজা এবং লেবানন ইসরায়েলের হামলা বন্ধ করা উচিত। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। রাজধানীর তেল আবিবে রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল জিম্মিদের ছবি এবং নেতানিয়াহু বিরোধী নানা প্ল্যাকার্ড। এ সময় এসব প্ল্যাকার্ডে লেখা ছিল নেতানিয়াহুর কবল থেকে বাঁচানোর আকুতি। লেবানন ইস্যুতেও নেতানিয়াহু প্রশাসনকে ব্যর্থ বলে আখ্যা দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ, যাতে দুপক্ষের মধ্যে ছড়ায় সংঘর্ষ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনায়। কাউকে আটক করা হয়েছে কিনা জানানো হয়নি সে তথ্য। পাল্টাপাল্টি হামলায় আরও তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র। মস্কোর সিরিজ হামলায় শনিবার পুড়ে ছাই হয়েছে পূর্বাঞ্চলীয় ফ্রন্টের বেশ কয়েকটি জনবসতি। প্রাণ গেছে কমপক্ষে 12 বেসামরিকের। কিয়েভের পাল্টা হামলায় নিহত হয়েছে 5 রুশ নাগরিকও। গেল 2 সপ্তাহে আরও তীব্র হয়েছে দুদেশের যুদ্ধের মাত্রা। 24 ঘন্টায় 90টি স্থানে সরাসরি লড়াই করেছে দুপক্ষ। রাশিয়ার মিসাইল হামলায় এভাবেই পুড়ে ছাই হয়েছে ইউক্রেনের শহর ভিলনিয়ান্স্ক। শুধু ভিলনিয়ান্স্কই নয়, শনিবার পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। দাবি করেছে দোনেৎস্কের আরও একটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ারও। 24 ঘন্টায় জাপোরিঝিয়া, দোনেৎস্ক সহ ফ্রন্টলাইনের বেশ কয়েকটি অঞ্চলে 13 দফা চালিয়েছে হামলা। জেলেনস্কি প্রশাসনের দাবি, যার অধিকাংশই চালানো হয়েছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে। এতে শিশুসহ প্রাণ হারিয়েছেন অঞ্চলগুলোর বেশ কয়েকজন বাসিন্দা। সাইকেল চালিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, বিস্ফোরণে সাইকেল সহ উড়ে গিয়ে পড়ি। কোনো মতে উঠে দৌড়ে ওপাশে যেতেই দেখি 4টি শিশুর মরদেহ। ঘটনার আকস্মিকতায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারপর কিছুটা সামলে নিয়ে যত দ্রুত সম্ভব আহতদের হাসপাতালে নেয়ার কাজে লেগে যায়। ছোট্ট শিশুগুলো অত্যাচারীদের হামলায় প্রাণ হারালো। ওদের জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। হামলার পরপরই সামাজিক মাধ্যম হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্রুত অস্ত্র সহায়তা পাঠাতে আবারও আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রতি। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। বড় হামলা হয়েছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কুরস্কে। ঘটেছে হতাহতের ঘটনাও। ফ্রন্টলাইনে 90টি স্থানে দুপক্ষের মধ্যে সরাসরি হয়েছে যুদ্ধ। সবচেয়ে তীব্র লড়াই হয়েছে পোক্রভস্ক ও খার্কিভে। ইফাতারা খন্দকার। পশ্চিমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েই যেন বাজিমাত করলেন ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। বিতর্কিত হিজাব ইস্যুতে তার সরকার বিরোধী অবস্থানও নজর কেড়েছে ভোটারদের। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির আস্থাভাজন না হয়েও তাই পেয়েছেন সর্বোচ্চ ভোট। সংস্কারের স্লোগান তোলা এই হার্ট সার্জনের চমক দ্বিতীয় ধাপে অব্যাহত থাকলে বড় ধাক্কা খাবে ইরানের রক্ষণশীলরা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের সাথে পশ্চিমাদের বৈরী সম্পর্ক দীর্ঘদিনের। ইসরায়েল ছাড়া বাদবাকি বিশ্বের সাথে বৈরিতা দূর করার বার্তাই ছিল সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী প্রচারণায়। হিজাব ইস্যুতেও নারীদের নির্যাতনের বিরুদ্ধে সরব তিনি। সংস্কারের এই ডাক দিয়েই যেন ভোটারদের মন জয় করে নিয়েছেন পেজেশকিয়ান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থাভাজন না হয়েও পেয়েছেন সর্বোচ্চ 1,04,00,000 ভোট। গাজায় ইসরায়েলি আগ্রাসন, পশ্চিমাদের সাথে দ্বন্দ্ব, পরমাণু ইস্যু আর বিপর্যস্ত অর্থনীতির কারণে বেশ চাপেই রয়েছে ইরান। সেখান থেকে বের হতে পরিবর্তনের পক্ষেই মত দিয়েছেন দেশটির সংখ্যাগরিষ্ঠ নাগরিক।
দুর্ভাগ্যবশত কিছু লোক ভাবে প্রেসিডেন্ট আগে থেকেই নির্ধারিত হয়ে আছে, এই জন্য ভোট দিতে আসেনি। তবে যোগ্য প্রার্থী নির্বাচনে সবারই ভোট দেওয়া উচিত, নয়তো এমন কেউ প্রেসিডেন্ট হবে যিনি ইরানিদের জন্য ক্ষতিকর। আমাদের দেশ ও জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্যই আমি ভোট দিয়েছি। 69 বছরের পেজেশকিয়ানি এবারে নির্বাচনের সবচেয়ে প্রবীণ প্রার্থী। 2008 সাল থেকে পার্লামেন্ট সদস্য এই নেতা গত নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, যদিও তা বাতিল করে গার্ডিয়ান কাউন্সিল। রইসি সরকারের অন্যতম সমালোচক পেজেশকিয়ান হিজাব ইস্যুতে মাহাসা আমিন। সাগরের তলদেশে নাকি রণক্ষেত্র, প্রথম দেখায় ভ্যাবাচেকা খেয়ে যেতে পারেন যে কেউ। মূলত সাগরের নিচে বিশেষ এক জাদুঘর তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। লোহিত সাগরের তলদেশে 5 থেকে 28 মিটার গভীরতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকমের সাজোয়া যান, ট্রাঙ্ক সহ যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে স্কুবা ডাইভারদের কাছে। নিজের দেশের ভ্রমণ পিপাসুদের পাশাপাশি আকৃষ্ট করছে বিদেশি পর্যটকদেরও। সমুদ্রের তলদেশে যেন যুদ্ধের মহড়া, কি নেই, ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান, এমনকি হেলিকপ্টারও জড়ো করা হয়েছে। তাহলে কি পানির নিচে নতুন কোনো শত্রুর সন্ধান পেয়েছে জর্ডান? যে কারো মনেই জাগতে পারে এমন প্রশ্ন। মূলত পর্যটক আকর্ষণে সমুদ্রের নিচে এই সামরিক জাদুঘর গড়ে তুলেছে জর্ডান। জাদুঘরটিতে প্রদর্শিত হচ্ছে যুদ্ধে ব্যবহৃত 19টি যানসহ বেশ কিছু সরঞ্জাম। সত্যিকার যুদ্ধের ময়দানের কৌশলগত গঠনের অনুকরণেই সাজানো হয়েছে সেগুলোকে। কর্তৃপক্ষ জানায় জাদুঘরে যানগুলো পৌঁছানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাত্র 1 মাসে। যানগুলোকে ডোবাতে সময় লেগেছে কেবল 7 দিন। ট্যাঙ্ক, সাজোয়া যান ছাড়াও রয়েছে অ্যাম্বুলেন্স, সামরিক ক্রেন, ট্রুপ ক্যারিয়ার, অ্যান্টি এয়ারক্রাফট সহ বহু কিছু। পর্যটকদের কাছে আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে 5 থেকে 28 মিটার গভীরতায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সাজানো হয়েছে ভিন্ন ধারার এই জাদুঘরটি। সম্প্রতি যা পরিণত হয়েছে এই অঞ্চলের স্কুবা ডাইভারদের মূল আকর্ষণে। দেশীয়দের পাশাপাশি বাড়ছে বিদেশি পর্যটকদের আনাগোনাও। বিশেষ এই জাদুঘর যাতে সামুদ্রিক পরিবেশে ক্ষতিকর না হয় নিশ্চিত করা হয়েছে সেটিও। বহুদিন ধরে যুদ্ধে আর ব্যবহৃত হচ্ছে না এমন সব যানকেই বেছে নেওয়া হয়েছে জাদুঘরটির জন্য। বিস্ফোরক বা তেজস্ক্রিয় উপাদান পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করেই সেগুলোকে পাঠানো হয়েছে সাগরের তলদেশে। 2019 সালে দর্শনার্থীদের জন্য উন্মোচিত হয় জাদুঘরটি। জর্ডানের এই জাদুঘরটি সমুদ্রের তলদেশে নির্মিত বিশ্বের প্রথম সামরিক জাদুঘর।